Hello viewers, welcome to my YouTube channel English with মলয় ঘোষ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর পাঠ্য বিষয়, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ আজকে আমাদের পাঠ্য বিষয়। আমি আমার আগের ভিডিওতে কবি পরিচিতি, ওয়েস্টমিনস্টার ব্রিজ কোন ধরনের কবিতা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা এই কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করে দেখে নেব যে এই কবিতার মধ্যে কি আসে। আমি সংক্ষেপে একটু বলে দিই, এই কবিতাটা হচ্ছে এক ধরনের একটি সনেট এবং এটি পেট্রাকান সনেট। এই কবিতাটি 14টি লাইনকে দুটি ভাগে ভাগ করা আছে, 8+6। ফার্স্ট 8টা লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষের 6টি লাইনকে বলা হয় সেস্টেট, অর্থাৎ পেট্রাকান স্টাইলকে অনুকরণ করে এটা লেখা, সেই জন্য এটা হচ্ছে পেট্রাকান সনেট। এই পেট্রাকান সনেটের অর্থাৎ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু কি? দ্য ডেসক্রিপশন অফ দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। খুব সকালবেলায় লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের বর্ণনা এই কবিতায় করা হয়েছে। আমার আগের ভিডিওতে বলেছিলাম, তবুও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই কবিতাটা পড়তে গেলে একটা তথ্য জেনে রাখা দরকার। সেটা কি না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথির সঙ্গে ফ্রান্স যাচ্ছিলেন, অর্থাৎ লন্ডন থেকে ফ্রান্স যাচ্ছিলেন। ফ্রান্সের ডোভার বলে একটি জায়গা আছে, সেই ডোভারে যাচ্ছিলেন। খুব সকালবেলায় যাচ্ছিলেন দুজনাই ঘোড়ায় টানা গাড়ি করে। যেতে যেতে যখন তারা টেমস নদীর উপরে যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ যখন ক্রস করছিলেন, সেই অবস্থায় ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরকে তিনি দেখেন এবং লন্ডন শহরকে দেখার পর ওই খুব সকালের লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে তিনি অভিভূত হয়ে যান, তিনি বিমুগ্ধ হয়ে যান। অভিভূত হয়ে যাওয়ার পর তিনি কি করেন না, লন্ডন শহরের সেই সৌন্দর্যকে নিয়ে একটি কবিতা লেখেন, যেটি তিনি শিরোনাম দেন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতার ফুল টাইটেলটা কি না, ফুল টাইটেলটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd, 1802। আমি আর একবার বলে দিই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন সিস্টার ডরোথি, তিনি একটি জার্নালে লিখেছিলেন যে জুলাই 31st, 1802-তে তারা যাত্রা করেছিলেন। কিন্তু এই কবিতাটা তার পূর্ণাঙ্গ রূপ পায়, অর্থাৎ কমপ্লিট ফর্ম পায় কখন না, সেপ্টেম্বর 3rd, 1802-তে। সেই জন্য এই কবিতার টাইটেলে আছে যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd, 1802। তাহলে চলো আমরা দেখে নিই এই কবিতার মধ্যে কী জিনিস আছে, অর্থাৎ লাইন বাই লাইন আমরা কবিতাটা একটু পড়ে নিই। দেখো, ফার্স্ট লাইন কি আছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, ডাল উড হি বি অফ সোল, হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কী বলছেন কবি? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। আর্থ মিন্স কি? আমরা জানি ওয়ার্ল্ড, অর্থাৎ গ্লোব, পৃথিবী। কবি বলছেন পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস দেখানোর মতো আর কিছু নেই। ফেয়ার মিন্স হচ্ছে বিউটিফুল বা আমরা বিউটি। কি বললেন তিনি? আর্থ অর্থাৎ পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস দেখানোর আর কিছু নেই। তার মানে তিনি কি বলতে চাইছেন ঘুরিয়ে? যে এই যে দৃশ্য,
এর থেকে মানে ওই লন্ডন শহরের খুব সকালের যে দৃশ্য, খুব সকালের যে সৌন্দর্য, কবি বলছেন যে এই সৌন্দর্য যা আমি দেখলাম, পৃথিবীর মনে হয় এর থেকে সুন্দর জিনিস দেখানোর আর কিছু নেই। তাহলে ঘুরিয়ে তিনি কী বলতে চাইলেন? দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সাইট, অর্থাৎ এটাই হচ্ছে সব থেকে সুন্দর দৃশ্য, অর্থাৎ সুন্দরতম দৃশ্য, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে কি না, কবি ওই লন্ডন শহরের যে সৌন্দর্য আর্লি মর্নিংয়ের, সেই আর্লি মর্নিংয়ের সৌন্দর্যে তিনি ভীষণভাবে অভিভূত হয়ে গেছেন। ভীষণভাবে অভিভূত হওয়ার জন্যই কিন্তু তিনি এই কথাটা বলছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর এর থেকে সুন্দর দৃশ্য দেখানোর মতো আর কিছু নেই। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখো, দেখো আর্থ, পৃথিবী, তাই তো? এখানে কী করা হয়েছে? পৃথিবীকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। এখানে এটা একটা রিটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ। রিটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ কী ধরনের রিটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ? না, এটা হচ্ছে পার্সনিফিকেশন। এখন এই পার্সনিফিকেশনটা কী? না, পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ, এক ধরনের অলঙ্কার, যেখানে কী করা হয় না, ইন হুইচ থিংস অর অবজেক্টস আর প্রেজেন্টেড ইন সাচ এ ম্যানার, যেখানে থিংস অর অবজেক্টস এমনভাবে প্রেজেন্ট করা হয় অ্যাজ ইফ, যেন দে বিহেভ লাইক হিউম্যান বিইংস, তারা মানুষের মতো আচরণ করে। দেখো আমরা কি করি? শো কারা করে? হিউম্যান বিইং করে। কোনো কোনো জিনিস দেখায় কি? হিউম্যান বিইং। এখানে কবি বলছেন কি আর্থ, অর্থাৎ পৃথিবী দেখাচ্ছেন, পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস দেখানোর মতো আর কিছু নেই। তাহলে বোঝা যাচ্ছে যে হিউম্যান বিইংয়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি একটি জড়বস্তু আর্থ, সেই আর্থের ওপর তিনি আরোপ করেছেন, অর্থাৎ তিনি আর্থকে এখানে পার্সনিফাই করেছেন। আর একটা কি ফিগার অফ স্পিচ আছে না, হাইপারবোল। হাইপারবোল মানে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা। আমি তোমাদেরকে বললাম যে লন্ডন শহরের, অর্থাৎ খুব সকালে লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেছেন যে তিনি কি করছেন, একটু বাড়িয়ে বলে ফেলছেন যে পৃথিবীর বা প্রকৃতির এর থেকে সুন্দর দৃশ্য দেখানোর আর কিছু নেই। অ্যাকচুয়ালি কি তাই? ওর থেকে সুন্দর দৃশ্য কি আর দেখানো নেই? ওর থেকে সুন্দর দৃশ্য তো আছে, কিন্তু কবি এক্ষেত্রে এতটাই মুগ্ধ হয়ে গেছেন যে তিনি একটু বাড়িয়ে বাড়িয়ে বলে ফেলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। সেই জন্য কি বলা হয় যে হাইপারবোলিক স্টেটমেন্ট। দেখো সেকেন্ড লাইনে কি আছে? ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কী বলছেন কবি? কবি বলছেন একজন ব্যক্তি, যে ব্যক্তি এই সুন্দর দৃশ্যের পাশ দিয়ে যাচ্ছে, অথচ সে যদি এই সুন্দর দৃশ্যের দ্বারা প্রভাবিত না হয়, সে যদি এই সুন্দর দৃশ্য তাকে যদি মুগ্ধ না করে, তাকে যদি অ্যাট্রাক্ট না করে, তাহলে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তিটার মধ্যে কোনো ফিলিংস নেই। অর্থাৎ এই লাইন দুটিকে যদি আমরা গদ্যের আকারে নিয়ে আসি, তাহলে কি হবে? দেখো ডান দিকে লেখা আছে প্রোয়েজিক ফর্ম বলে, হি হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ একজন ব্যক্তি যে এত সুন্দর একটা দৃশ্যের পাশ দিয়ে যাচ্ছে, অথচ সেটার দ্বারা আকৃষ্ট হচ্ছে না, সেই ব্যক্তি কি উড বি ডাল অফ সোল, আত্মার দিক থেকে সে হচ্ছে একদম, হৃদয়ের দিক থেকে সে হচ্ছে একদম কি না ফিলিংলেস, তার মধ্যে কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন একটি মানুষ। তার মানে কবি বলতে চাইছেন কি, এই যে সুন্দর দৃশ্য, সেই সুন্দর দৃশ্যের পাশ দিয়ে যিনি যাবেন তিনিই মুগ্ধ হবেন, অর্থাৎ যার মধ্যে একটু ফিলিংস থাকবে তিনিই মুগ্ধ হবেন। একমাত্র সেই ব্যক্তি যার মধ্যে কোনো রকম অনুভূতি নেই, কোনো রকম ফিলিংস নেই, সেই ব্যক্তি এই দৃশ্যের পাশ দিয়ে যদি যান তিনি
কী হবেন না অ্যাট্রাক্টেড হবেন না। আর তিনি যদি না হন তাহলে বুঝে নিতে হবে যে তার মধ্যে কোনো অনুভূতি নেই। এই লাইন দুটির মধ্যে দিয়ে কবি কী করলেন, যে সৌন্দর্যের কথা বলেছেন সেই সৌন্দর্যের যে মাত্রা সেটাকে তিনি আরও বাড়িয়ে দিচ্ছেন। তারপর লাইনে দেখো, এখানে একটা কথা বলে দিই, এখানে মিনিংটা বলে দিই আমি। দেখো ডান দিকে লেখা আছে ডিভয়েড অফ ফিলিংস, মানে অনুভূতি ছড়া। সোল মিন স্পিরিট। পাস বাই মানে ওভারলুক করা, পাশ দিয়ে যাচ্ছে অথচ সেটাকে দেখছে না, এরকম। টাচিং মিন্স হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় বা সুপার, যেটা খুব সুন্দর। ম্যাজেস্টি মিন্স একটি দৃশ্য, যে কি সাইড একটি দৃশ্য সো টাচিং মানে সো অ্যাট্রাকটিভ ইন ইটস ম্যাজেস্টি মিন্স মহিমা, তার গৌরব, তার স্প্লেঞ্জার, তার গ্র্যান্ডার, তার ম্যাগনিফিসেন্স, তাকে বলা হয় ম্যাজেস্টি। ক্লিয়ার? এবার দেখো থার্ড লাইনে কি বলা আছে, দিস সিটি now doth like a garment wear the beauty of the morning, silent bear. This city, তাহলে আমরা এতক্ষণ ধরে কোন শহরের কথা বলেছিলাম, লন্ডন শহর। যদিও আগে এখনও পর্যন্ত কবিতায় কোনো উল্লেখ আমরা পাইনি, কিন্তু তবু আমরা প্রি রিডিং প্রোভের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা এখানে পাবো লন্ডন শহরের কথা। তাহলে দিস সিটি মানে এই শহরটা, কোন শহরটা, লন্ডন শহরটা। নাও ডথ, এই ডথ ওয়ার্ডটা হচ্ছে এটা কি না আর্কেইক ওয়ার্ড, যেটা ওল্ড ইংলিশে ইউজ করা হতো, পোয়েট্রিতে ইউজ করা হতো। এর মিনিংটা কি না ডাজ। দিস সিটি নাও ডাজ লাইক এ গার্মেন্ট উইয়ার, লাইক এ গার্মেন্টটা নেই ধরে নাও এই বাক্যে, এই সেন্টেন্সের মধ্যে। তাহলে কি দাঁড়ালো, দিস সিটি নাও উইয়ার্স, ডাজ প্লাস উইয়ার আমরা যদি করে নিই উইয়ার্স, তাহলে দিস সিটি নাও উইয়ার্স, এই শহরটা এখন পরিধান করে আছে। কি পড়েছে, এটি গার্মেন্ট পড়েছে, অর্থাৎ লাইক আ গার্মেন্ট মিন্স পোশাক। অর্থাৎ আমরা মানুষ যেভাবে পোশাক পরে ঠিক এই শহরটাও সেরকম যেন একটা পোশাক পরে আছে। সেই পোশাক, শহরটা যে পোশাক পরে আছে সেই পোশাকটা কী পোশাক না দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাই হচ্ছে এই শহরের পোশাক। অর্থাৎ শহরটা আমাদের যেমন শরীর, সেই শরীরটাকে ঢাকার জন্য আমরা কি করি, পোশাক ব্যবহার করি। ঠিক কবি বলছেন এই যে আমাদের শরীরটা হচ্ছে লন্ডন শহর। ক্লিয়ার? এই লন্ডন শহরকে এখন ঢেকে রেখেছে কে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের যে সৌন্দর্য। তাহলে এখানেও একটা জিনিস খেয়াল রাখো, এখানে কি করা হয়েছে, ওই যে বললাম রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এখানে কোন রেটোরিক ইউজ করা হয়েছে না পার্সনিফিকেশন। দেখো আমরা পোশাক পরিধান করে কে, পোশাক পরিধান করে হিউম্যান বিইং, কিন্তু কবি এখানে কি বলছেন, কবি বলছেন লন্ডন শহর যেন পোশাক পরে আছে, অর্থাৎ লন্ডন শহরকে হিউম্যান বিইংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্লিয়ার? আরেকটি জিনিস দেখো, আরেকটি এখানে তোমার রিটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রিটোরিক ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সিমিলি। এই সিমিলিটা কি না, সিমিলিটা হচ্ছে দুটো ভিন্ন ধরনের জিনিস, সেই ভিন্ন ধরনের জিনিসের মধ্যে তুলনা করা হয় এবং সেই তুলনাটা কী হয় না এক্সপ্লিসিট, মানে খুব স্পষ্ট হয় কোন কোন শব্দের দ্বারা, লাইক, অ্যাজ, এই সমস্ত শব্দের দ্বারা। দেখো এখানে লেখা আছে লাইক আ গার্মেন্ট, একটা পোশাকের মতো। অর্থাৎ কবি এখানে কি করলেন না লন্ডন শহরকে হিউম্যান বিইং বা মানুষের সঙ্গে তুলনা করলেন। তুলনা করে কি বললেন যে হিউম্যান বিইং যেমন কি করে ড্রেস বা পোশাক বা আচ্ছাদন পরে থাকে, এই লন্ডন শহরটাও যেন বর্তমানে কি করেছে, এই লন্ডন শহরটাও বর্তমানে এখন একটি পোশাক পরে আছে। সেটা কি পোশাক না সেটা হচ্ছে সকালের যে সৌন্দর্য সেই সৌন্দর্য। এবার সেই সৌন্দর্যটা কেমন, কবি কিছু এপিথেট ইউজ করেছেন, কিছু অ্যাডজেক্টিভ ইউজ করেছেন। কি সেটা না সাইলেন্ট বিয়ার, অর্থাৎ সেই সৌন্দর্য হচ্ছে নীরব, নিস্তব্ধ। আর বিয়ার মানে হচ্ছে ওপেন, আনকভার্ড, অর্থাৎ যেটা উন্মুক্ত, যেটা ঢাকা নেই, আচ্ছাদিত নয়। তাহলে কবি কি বলছেন, এই যে লন্ডন শহর,
লন্ডন শহরের যে সৌন্দর্য, সকালের সৌন্দর্য, সেই সকালের সৌন্দর্যটা কেমন? নিস্তব্ধ, নীরব, তার মধ্যে কোনো রকম কোনো হইচই কোলাহল নেই। আর কেমন না, এটা বিরাট, এটা উন্মুক্ত, অর্থাৎ এটা খুব প্রতীয়মান। অর্থাৎ এটা কী করা যাচ্ছে না, এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, এছাড়া আর কিচ্ছু নয়। কারণ নগরীর সব কিছু, লন্ডন নগরীর সব কিছু এখন পরিষ্কারভাবে দৃশ্যগোচর, কোনো কিছুতে কী হচ্ছে না, তার যে দৃষ্টি, সেই দৃষ্টিটা ব্যাহত হচ্ছে না। সেই জন্য তিনি বলছেন যে লন্ডন নগরী এখন যেন অনাবৃত, অর্থাৎ উন্মুক্ত, ওপেন, আনকাভার্ড। ক্লিয়ার? চলো দেখে নিই তারপরে আমাদের পরের লাইনে কী আছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। কবি এখানে কতগুলো অবজেক্টস বা থিংসের নাম বললেন। কি কি বললেন? জাহাজ, আমরা জানি যে ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডন শহর তো টেমস নদীর উপরে অবস্থিত। তাই কবি ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর যখন দাঁড়িয়ে আছেন, তার নিচে কে আছে? টেমস নদী। সেই টেমস নদীতে জাহাজগুলি আছে। কবি সেই জন্য ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে কবি ওই জাহাজগুলিকে দেখতে পাচ্ছেন। সেই জন্য কী বলেন? শিপস, জাহাজগুলি। টাওয়ার্স, যে টাওয়ারগুলো আছে, অর্থাৎ যে উচ্চ অট্টালিকের টাওয়ারগুলো, সেই টাওয়ারগুলো, অর্থাৎ কবি এখানে আমরা জানি যে পার্টিকুলারলি কোন টাওয়ারে হয়তো কবি সেই সময় মনে পড়ছে না, লন্ডন টাওয়ারের কথা মনে পড়ছে। অনেকগুলো টাওয়ারের কথা নিয়ে বলছেন, পার্টিকুলারলি দ্য টাওয়ার অফ লন্ডন। আর কি? ডোমস, মানে গম্বুজ। এখানে অনেক ধরনের, অর্থাৎ কবি কী করছেন না, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যেমন একদিকে শিপস দেখতে পাচ্ছেন, ঠিক টাওয়ার্সও দেখতে পাচ্ছেন, আবার ডোমস বা গম্বুজও দেখতে পাচ্ছেন। এখানে যেমন একটা বললাম টাওয়ারের ক্ষেত্রে টাওয়ার অফ লন্ডন, হয়তো এখানে ডোমসের ক্ষেত্রে হতে পারে ডোম অফ সেন্ট পলস ক্যাথিড্রাল, সেই ডোমটার কথা হয়তো তিনি বলছেন। থিয়েটার্স, থিয়েটার মিন্স রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ মানে কি? আমরা এখন কি করি, কোনো কিছু সিনেমা দেখতে গেলে সিনেমা হলে যায়, কিন্তু তৎকালীন দিনে তখন তার সিনেমা হল ছিল না, তখন থিয়েটার ছিল। ইংল্যান্ডে বিশ্ববিখ্যাত একটি থিয়েটার হলের নাম হচ্ছে গ্লোব থিয়েটার। সেরকম অনেক থিয়েটার্স ছিল, অর্থাৎ রঙ্গমঞ্চ ছিল। অ্যান্ড টেম্পলস, টেম্পলস মানে আমরা কি জানি? মন্দির। এখানে চার্চেস, চার্চের কথা বলা হচ্ছে। অর্থাৎ শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এটা কী করছে? লাই ওপেন, উন্মুক্ত হয়ে আছে। আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। অর্থাৎ কবি কী বলছেন? এই সমস্ত জিনিস, সেই জিনিসগুলো যেন প্রান্তর পর্যন্ত, আনটু মানে লিডিং আপ টু, ক্লিয়ার? প্রান্তর পর্যন্ত, মাঠ পর্যন্ত, আর আকাশ অবধি উন্মুক্ত হয়ে আছে, অর্থাৎ ক্লিয়ারলি ভিজিবল। এরা এখন লন্ডন শহরের আকাশে বাতাসে কোথাও ধোঁয়া নেই, আমরা পরবর্তীকালে পাবো। কোনো ধোঁয়াহীন আকাশ, ধোঁয়াহীন বাতাস। সেই জন্য এই সমস্ত জিনিসগুলো কি করা হচ্ছে, ওই যে দূরের যে মাঠ, দিগন্ত, সেখান থেকে দেখা যাচ্ছে, অ্যান্ড ফ্রম দ্য স্কাই, এবং আকাশ থেকেও সেগুলো খুব স্পষ্টভাবে দৃশ্যমান। তারা যেন কবি লন্ডন শহর থেকে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যখন দেখছেন, তিনি সেগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং তার মনে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দিগন্ত পর্যন্ত এবং আকাশ পর্যন্ত যেন সেগুলো বিস্তৃত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। কবি বললেন এগুলো বিস্তৃত, আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, প্রান্তর এবং আকাশ পর্যন্ত। দিয়ে সেগুলো কেমন দেখতে লাগছে? সকালবেলার যে দৃশ্য, সেই দৃশ্যতে সেইগুলো কেমন দেখতে লাগছে? অল ব্রাইট, অল মিনস ওই যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, সেগুলো কেমন? ব্রাইট, খুব উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং, চকচক ঝকঝক করছে। কেন? ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস মিন্স ফ্রি ফ্রম স্মোক, অর্থাৎ ধোঁয়াহীন যে বাতাস, সেই ধোঁয়াহীন বাতাসে, আমি একটু আগেই বলছিলাম, সেই ধোঁয়াহীন বাতাসে ওই শিপস, টাওয়ার্স, ডোম, টেম্পলস, থিয়েটার্স, সেগুলো খুব সুন্দরভাবে দৃশ্যমান, এবং সেগুলো ঝকঝক এবং চকচক করছে।
কেন স্মোকলেস মনে হতে পারে, কেন স্মোকলেস? কারণ আমরা পরবর্তীকালে পাবো কবি যে সময়কার কথা বলছেন সেটা হচ্ছে আর্লি মর্নিং। আর্লি মর্নিংয়ে লন্ডন শহরের সমস্ত মানুষ যখন নিদ্রায় আচ্ছন্ন, তারা এখন রেস্ট নিচ্ছে, তাই সেখানে কি হয়নি না, সেখানে কমার্শিয়াল যে অ্যাক্টিভিটি অর্থাৎ বাণিজ্যিক যে কাজকর্ম সেগুলো শুরু হয়নি, কোনো কলকারখানা চলেনি, সেই জন্য বাতাস এখনও পর্যন্ত স্মোকলেস আছে, অর্থাৎ ধোঁয়াহীন আছে। তাহলে এই যে অক্টেভ, এই অক্টেভে আমরা কি দেখলাম না, কবি লন্ডন শহরে যে সৌন্দর্য দেখেছেন সেই সৌন্দর্যে তিনি বর্ণনা করলেন। এবার শেষ স্টেট পার্টে কি আছে দেখা যাক। দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ in his first splendor, valley, rock or hill। কি বলছেন কবি? আর্লি মর্নিং, সূর্য জাস্ট উঠছে, ঠিক সেই সময় সূর্যের যে প্রথম যে রশ্মি, সেই রশ্মিটা এসে লন্ডন শহরের যে অবজেক্টস অর থিংস সেগুলোর উপর পড়ছে। দিয়ে কবি বলছেন যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। দেখো, স্টিপ মানে কি? বেদ, স্নান করানো, ঠিক আছে? এখানে মানে কি? বিউটিফুলি ডেকোরেট উইথ সামথিং, অর্থাৎ কোনো কিছু দিয়ে সুন্দরভাবে সেগুলোকে সাজানো। কবি কি বলছেন যে সূর্য এর আগে মনে হয় এত সুন্দর করে সাজায়নি কাকে? এই ভ্যালি, উপত্যকাকে, রক যে শিলাখণ্ড তাকে, অর হিল অথবা পাহাড়কে। কি দিয়ে সাজায়নি? ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, তার যে প্রথম যে রশ্মি, তার যে প্রথম যে ব্রাইটনেস, তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা দিয়ে সূর্য এর আগে বোধহয় এই এত সুন্দরভাবে উপত্যকা বলো, শিলাখণ্ডই বলো আর পাহাড়ই বলো তাকে সাজায়নি। অর্থাৎ এখানে কবির বক্তব্য হচ্ছে যে ভ্যালি, রক আর হিল, এইগুলোর উপর যখন সূর্য উঠছে, তার যে ওঠার সময় তার যে প্রথম রশ্মি, সূর্যের প্রথম যে কিরণ, তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা যখন তার উপর পড়ছে সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, সেগুলো যেন মনে হচ্ছে ডেকোরেটেড হয়ে আছে। এবং এত সুন্দর ডেকোরেটেড হয়ে আছে, কবি কী বলছেন যে সূর্য মনে হয় এর আগে এত সুন্দরভাবে ডেকোরেট করেননি। অ্যাকচুয়ালি কি, সূর্য প্রতিদিনই এইভাবে ডেকোরেট করে, কিন্তু কবি তো দেখতে পান না। কবি আজকে ওই সময়ে লন্ডন শহরের টেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা ক্রস করছিলেন বলে কবি আজ দেখেছেন। সেই জন্য কবি বলে ফেলছেন যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, ভ্যালি, রক অর হিল। ঠিক আছে, দেখ, নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। কী বলছেন? রে ঘুরিয়ে নাও। আই নেভার স, আই নেভার ফেল্ট, আমি কি দেখিনি, কি অনুভব করিনি কোনো দিন না, এ কাম, একটা প্রশান্ত ভাব, কামনেস, একটা ধীর স্থির ভাব। সেটা কেমন? সো ডিপ, ডিপ মিন্স প্রোফাউন্ড, এত গভীর যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা আমি আমার জীবনে কোনো দিন আজ পর্যন্ত দেখিনি আর অনুভবও করিনি। তার মানেটা কি? ওই যে বললাম রিটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কবি যেন একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। কবি লন্ডন শহরের এই সৌন্দর্য আগে কোনো দিন দেখেননি, আজকে তিনি দেখেছেন, দেখে ভীষণভাবে মুগ্ধ হয়েছেন, অভিভূত হয়েছেন। এবং এতটাই অভিভূত হয়েছেন যে তিনি একটু তার যে ফিলিংস, তার যে অনুভূতি, সেই অনুভূতির মতন তিনি বাড়িয়ে বাড়িয়ে বলে ফেলছেন। সেই জন্য বলছেন আই নেভার স, আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। এত গভীর, এত সুন্দর প্রশান্তি, সুন্দর নিস্তব্ধতা, এত প্রোফাউন্ড নিস্তব্ধতা আমি জীবনে কোনো দিন আজ পর্যন্ত দেখিও নি, কোনো দিন অনুভবও করিনি। এখানে আরেকটা রেটরিক ইউজ করা হয়েছে, কি সেটা? হাইপারবেটন। হাইপারবেটন কি না, হাইপারবেটন হচ্ছে যে গ্রামাটিক্যাল যে অর্ডার, সেই অর্ডারটাকে ডিসপ্লেস করে দেওয়া। অর্থাৎ আমাদের গ্রামাটিক্যাল অর্ডার কি জানি না, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট,
বা আদার ওয়ার্ডস, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আদার ওয়ার্ডস। কিন্তু এখানে কী করা হয়েছে দেখো, আগে আদার ওয়ার্ডস, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। অর্থাৎ এটাকে যদি আমরা যে গ্রামাটিক্যাল যে রুল, সেই রুলটাকে ফলো করি, তাহলে সেন্টেন্সটা কী হবে, আই নেভার স, আই নেভার ফেল্ড এ কাম সো ডিপ। কিন্তু এখানে কী করা হয়েছে, নেভার স আই, নেভার ফেল্ড। ক্লিয়ার? অর্থাৎ গ্রামাটিক্যাল যে অর্ডার, সেই অর্ডারটাকে এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল। নদীটি কী করছে, তার নিজস্ব ছন্দে বয়ে চলেছে। দ্য রিভার কোন নদী? ওই যে বললাম ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে নদীর উপর অবস্থিত, সেটা হচ্ছে টেমস, টেমস নদী। সেই টেমস নদীটি কী করছে, গ্লাইডেড, গ্লাইডেড মিন্স ফ্লোজ জেন্টলি। দেখো ডান দিকে লেখা আছে, অর্থাৎ সে সফটলি বয়ে চলেছে, জেন্টলি বয়ে চলেছে, অ্যাট ইজ ওন সুইট উইল। অর্থাৎ তার নিজস্ব যে ছন্দ, নিজস্ব যে ধারা, নিজস্ব যে গতি, সেই গতিতে নদীটি এখন বয়ে চলেছে। এখন প্রশ্ন হতে পারে, হ্যাঁ নদী তো তার নিজস্ব গতিতেই বয়ে যায়। হ্যাঁ, নদী নিজস্ব গতিতে বয়ে যায়, কিন্তু এখন কবি কেন এই কথাটা বললেন? কারণ আমরা জানি যে নদীতে দুটো জিনিস হয়, একটা কি না, স্রোত থাকে, স্রোতের অনুকূল একটা, স্রোতের প্রতিকূল একটা। অর্থাৎ স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যায় সেদিকে, আর স্রোতের প্রতিকূল মানে স্রোত যেদিকে যায় ঠিক তার বিপরীতে। এখন স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে যদি কোনো জাহাজ বা কোনো লঞ্চ বা কোনো স্টিমার বা কোনো নৌকা যদি আসে, তাহলে কি স্বাভাবিকভাবে কী হয়, নদীর যে গতি, সেই গতিটা রুদ্ধ হয়। কিন্তু এই সময় কি, এই আর্লি মর্নিংয়ে কোনো জাহাজ, কোনো নৌকা, কোনো স্টিমার, কোনো লঞ্চ তাদের যাত্রা এখনও শুরু করেনি। ফলত নদী কী করছে, তার নিজস্ব ছন্দে বয়ে চলেছে। অর্থাৎ নদীর যে গতি, সেই গতিকে রুদ্ধ করার মতো এখন কেউ নেই। তারপর কবি কী বলছেন, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাশলি। দেখো ডিয়ার গড অর্থাৎ নোট অফ এক্সক্লামেশন। এই যে ডিয়ার গড, এই ডিয়ার গডটা কবি কেন বললেন না, কবি যে সৌন্দর্য দেখলেন সেই সৌন্দর্য অভিভূত হয়ে গেলেন, অভিভূত হয়েছে অর্থাৎ তিনি ভীষণ আনন্দিত হলেন এবং ভীষণ বিস্মিত হলেন। আনন্দ এবং বিস্ময় এই দুটো, এই এক্সক্লামেশন সাইনটা কিন্তু এই আনন্দ এবং বিস্ময়কে রেফার করছে। আর ডিয়ারটা কেন না, কবি ডিয়ারটা এই জন্য ইউজ করেছেন, কী জন্য, এই যে এক্সপ্রেশন ডিয়ার, এই ডিয়ার শব্দের মধ্য দিয়ে কবির যে রেফারেন্স, তার যে ভক্তি, তার যে শ্রদ্ধা গডের প্রতি, সেটা প্রকাশ পেয়েছে। সেই জন্য ডিয়ার গড মানে হে ঈশ্বর। দ্য ভেরি হাউসেস সিম অ্যাশলি। বাড়িগুলি সব যেন, বাড়িগুলি কী অবস্থায় আছে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়িগুলি কি ঘুমাচ্ছে না, তাহলে দ্য ইনম্যাটস অফ দ্যাট হাউসেস, ওই বাড়ির যারা বাসিন্দা, সেই বাসিন্দারা ঘুমাচ্ছে। মানে লন্ডন শহর সকালবেলার দৃশ্যের কথা কবি বর্ণনা করছেন। এখনও লন্ডন শহরে মানুষজন ঘুম থেকে ওঠেনি, সেই জন্য কবি বলছেন যে ভেরি হাউসেস সিম অ্যাশলিপ। অর্থাৎ খুব বাড়িগুলো যেগুলো আছে, সেই বাড়িগুলোকে দেখে যেন মনে হচ্ছে তারা ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কবি বক্তব্যটা হচ্ছে বাড়ির যারা বাসিন্দা, সেই বাসিন্দারা এখনও ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর ওই বাসিন্দারা যেহেতু ঘুমাচ্ছে, সেহেতু কী হচ্ছে, এই যে মাইটি হার্ট, মাইটি মিন্স শক্তিশালী, প্রকাণ্ড বা প্রচণ্ড, হার্ট মিন্স আমরা জানি হৃদয়, সেটা কী হচ্ছে, এখন নিস্তব্ধ হয়ে আছে। এখানে মাইটি হার্ট, এই মাইটি হার্ট শব্দটা লন্ডন শহরটাকে বোঝাচ্ছে। দেখো আমরা জানি কোনো একটা হিউম্যান বিইং অর্থাৎ মানুষ, হিউম্যান বিইংয়ে বা কোনো অ্যানিমেলের কী হয়, হার্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। যে অঙ্গটা বা যে অর্গ্যানটা যখন কাজ করে তখন কি হয়, প্রাণের স্পন্দন থাকে। আর ওই অর্গ্যানটি বা হার্ট নামক অর্গ্যানটি যদি কাজ না করে, যদি মুভ না করে, তাহলে কী হবে, সেখানে প্রাণের স্পন্দন থাকে না।
এখন এই লন্ডন শহরটা কি? লন্ডন শহরটা হচ্ছে ইংল্যান্ডের রাজধানী এবং এটা হচ্ছে গোটা দেশের একটা প্রাণকেন্দ্র, হার্ট অফ দ্য সিটি। এই গোটা দেশটার অর্থাৎ লন্ডন শহরটা সচল হলে গোটা ইংল্যান্ড যেন সচল হয়। কবি বলছেন যে কি না, এই লন্ডন শহরটা বাসিন্দারা যেহেতু এখনও সবাই ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি, তো তারা যদি ঘুম থেকে না ওঠে তাহলে লন্ডন শহরকে সচল করবে কে? সেই সমস্ত বাসিন্দারাই তো। অর্থাৎ লন্ডন শহরে এখনও কমার্শিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ বাণিজ্যিক কোনো কাজকর্ম শুরু হয়নি, কোনো ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। অর্থাৎ না, লন্ডন শহরটা পুরো এখন নিস্তব্ধ নিশ্চল হয়ে আছে। যেহেতু লন্ডন শহরে সমস্ত বাসিন্দারা যেন মনে হচ্ছে এখন ঘুমিয়ে আছে, সেহেতু এই মাইটি হার্ট অর্থাৎ লন্ডন শহর, দ্য হার্ট অফ ইংল্যান্ড, সেটাকে লন্ডন ইজ লাইং স্টিল, সে যেন এখন নিস্তব্ধ হয়ে নিশ্চল হয়ে আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। আর আমার একটা তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমাদের সঙ্গে আমি এই ধরনের ভিডিও আরও শেয়ার করতে পারি এবং আমার ভিডিওর যে আপডেট, সে আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে।